নমস্কার। যে বিষয়টি নিয়ে আমি আবার এখানে কিছুক্ষণের জন্য বক্তব্য রাখতে চলেছি, সেটা হচ্ছে ওল্ড এজের সমস্যা। বা যেহেতু আমি কিছুটা মনোবিজ্ঞানের আঙ্গিকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, তো বলা যেতে পারে ওল্ড এজের মানসিক সমস্যা যেগুলো, সেই বিষয়গুলি এখানে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তবে যেকোনো সমস্যার কথাই যদি বলি, সেটা মানসিকই হোক আর শারীরিকই হোক, একটা যোগসূত্র অনেক সময় থেকে যায়। অনেক সময় কিন্তু দেখতে পাওয়া যায় যে আ শারীরিক কোনো একটা সমস্যা হয়েছে বা মানসিক কোনো একটা সমস্যা হয়েছে, তার প্রতিফলন হিসেবে কোনো একটা শারীরিক সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা যদি যেকোনো সমস্যার গভীরে গিয়ে একটু বিচার করি, তাহলে দেখা যাবে তার মধ্যে একটা অন্তর্নিহিত যোগসূত্র ডেফিনিটলি সেক্ষেত্রে আমরা পাচ্ছি। তো যাই হোক, যেহেতু এখানে মূলত আমরা ওল্ড এজের যে মানসিক সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে একটুখানি হাইলাইট করে দেখার চেষ্টা করব। তাই সেই আঙ্গিকেই আমি ব্যাখ্যাটা করার চেষ্টা করছি। সত্যি কথা বলতে গেলে ওল্ড এজ যখন আসে, যেহেতু এটাকে আমরা দ্বিতীয় শৈশবাবস্থা বলে থাকি, তাহলে ওল্ড এজ যখন আসে, ওল্ড এজ কিন্তু ইটসেলফ বা বার্ধক্য ইটসেলফই কিন্তু একটা পরিবর্তন জীবনে নিয়ে আসে। এই পরিবর্তনটাকে মেনে নেওয়া এবং এই পরিবর্তনটাকে জীবনে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পরিগণিত করাটাই কিন্তু মানুষের কাছে যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জের কাজ, বা মানুষের কাছে যথেষ্ট বড় একটা, মানুষকে সেই সময় আ একটা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। আবার কিন্তু এর ব্যতিক্রমও আছে। অনেকেই কিন্তু আবার এটাকে খুব গ্রেসফুলি এবং খুব স্মুথলি অ্যাকসেপ্ট করে নেন। যেহেতু দুদিকের বা মেরুর মানুষই এখানে আমরা দেখতে পাই, তাই এক্ষেত্রে কিন্তু ২ ধরনের মানে এক্ষেত্রে সমস্যার আ মানে আঙ্গিকটাও সেক্ষেত্রে কিন্তু ভিন্নতর হয়ে যায়। যেমন যারা খুব সহজে অ্যাকসেপ্ট করে নেন, তাদের জন্য কিন্তু ওল্ড এজ যথেষ্ট পরিমাণে স্মুথ হয় এবং ওল্ড এজে তারা তাদের অবসরটাকেও কিন্তু তারা তখন খুব সুন্দর করে এনজয় করতে পারেন এবং সেই সময়টাকে তারা কোনো রকম প্রোডাক্টিভ কাজে লাগাতে পারে। অন্যদিকে যারা একটা আ আ যদি ধরা যেতে পারে, আপনার যে একটা উচ্চপদস্থ পোস্টে চাকরি করেছেন বা সেইখান থেকে একটা নিজেদের স্টেটাস এনজয় করছেন, তাদের মাথার মধ্যে কিন্তু সবসময় ঘুরতে থাকে যে আমি রিটায়ার করা হয়ে যাওয়া মানেই কিন্তু আমার এই স্টেটাসটা কোথাও কিন্তু গিয়ে এই স্টেটাসটাকে আমি হারাবো। আমার আগের মতন এই মান, মর্যাদা, এই যে সম্মান যেটা ছিল, সেটা আমরা বাইরের জগতে থাকবো এবং হয়তো এটাও হতে পারে যে বাইরের জগতে এই মান, মর্যাদা, সম্মানটার জন্য তিনি হয়তো সামাজিক ক্ষেত্রে বা তিনি হয়তো বাড়ির বিভিন্ন ক্ষেত্রে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেও হয়তো একই রকম সমাদৃত হতেন বা সমাদরটা পেতেন। যে মুহূর্তে তার কিন্তু এই অবসরের দিনটা আসবে, তার হয়তো এটা মনে হতে পারে যে আমার কিন্তু এই সমাদরটা আর আগের মতন হবে না। সেই জায়গায় হয়তো অন্যরা চলে আসবে। অন্যরা এসে সেই জায়গায় জায়গা নেবে, এই কথাটা তার মনে হতে পারে। তো এখানে কিন্তু মানুষের যে চিন্তা ভাবনাটা হয়েছে, এই চিন্তাটাই কিন্তু তার বলা যেতে পারে আম ওল্ড এজ কে অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষেত্রে বা ওল্ড এজ কে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষেত্রে তার চিন্তাধারাটাই কিন্তু একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এই চিন্তাধারাটা থেকেই কিন্তু পরবর্তীকালে আমরা যেটা বলতে পারি, নিরাপত্তার অভাব বা আমাদের যেটা আমরা অনেক সময় যেটাকে বলি ফিলিং অফ ইনসিকিউরিটি, এই ধরনের ফিলিং গুলো আসতে পারে। অনেক সময় নিজের মধ্যে অপরিপূর্ণতার ভাব একটা চলে আসে, যেখানে ফিলিং অফ ইনএডিকুয়েসি আমরা বলতে পারি, সেই জায়গাটাও কিন্তু চলে আসে। কিন্তু যদি আমরা স্পেসিফিক কিছু অসুখের কথাই বলতে শুরু করি, তাহলে ১ম যে অসুখটা আমাদের ওল্ড এজে চলে আসে, এই ইনসিকিউরিটি বা ইনফিরিয়রিটি বা ফিলিং অফ ইনএডিকুয়েসি, এই জায়গা থেকে তার ১ম আমাদের মধ্যে যেটা সবচেয়ে বড় আসে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টু দ্য স্ট্রেসার অফ লেটার লাইফ। তার মানে এই যে লেট লাইফে যদি কোনো রকম আ চাপ বা আমরা যদি কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি, তাহলে সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা কি করব? সেই মানিয়ে চলার জায়গাটা মানুষ কিভাবে করবে? এর আগে একরকমভাবে সে মানিয়ে চলত। কারণ এর আগে তার জীবনে একটা গতি ছিল। এমন কিন্তু নয় যে ওল্ড এজ মানেই তার জীবনে গতিহীনতা চলে আসবে বা শ্লথতা চলে আসবে। তা কিন্তু নয়। কিন্তু মানুষ কিন্তু অনেক সময় এই জিনিসটা মনে করে থাকে এবং এই জিনিসটা মনে করার জন্যই কিন্তু সমস্যা আরো বাড়তে থাকে। তাহলে এই অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। তার অনেক সময় মতে হতে পারে যে আমি হয়তো আমার খুব প্রিয়জন, যেহেতু বয়সটা বাড়ছে, তাকে আমি হারিয়ে ফেলবো। ঠিক আছে? বা ওল্ড এজ মানেই তো আমার শরীরে কিছু হয়তো অসুখ আসতে পারে। তাহলে এই অসুখগুলো চলে এলে আমি তো আগের মতন আর সুস্থ থাকতে পারবো না। তাহলে আমি বাড়িতে যে প্রোডাক্টিভ কাজকর্মগুলো হয়, সেগুলোর মধ্যে তাহলে আমি আর ভাগ বসাতে পারবো না। এইটা থেকে কি হয়? একটা অনাবশ্যক উদ্বেগ তার মধ্যে কিন্তু আসতে থাকে। একটা কথা কিন্তু খুবই ঠিক। দেখুন, শরীর যখন আছে তখন ups and downs হবে,
সেখানে কিন্তু রোগের আনাগোনা থাকবেই। কিন্তু এখন চিকিৎসা শাস্ত্রের দ্বারা সেগুলোকে নিরাময় করাও বেশ কিছুটা যায়। ঠিক আছে? যখন যাবে না তখন সেক্ষেত্রে সেইভাবে আমাদের চলতে হবে। এই কথাটা যদি মানুষ একটু মাথায় ঢুকিয়ে নেন, তাহলে কিন্তু তার সমস্যার জায়গা অতটা হবে না। অ্যাংজাইটি এখান থেকে আসতে পারে। এছাড়া অ্যাংজাইটির সঙ্গে আমরা বলতে পারি প্যানিক ডিসঅর্ডার ভীষণ পরিমাণে আসতে পারে। অনেক সময় পোস্ট ট্রমাটিক স্ট্রেস হয়ে যায়। পোস্ট ট্রমাটিক স্ট্রেস মানে যদি কোনো রকম একটা আ আ ট্রমাটিক ঘটনা তাদের জীবনে ঘটে থাকে, তাহলে তার পরবর্তীকালে কিন্তু সেই ঘটনার একটা আফটার ইফেক্ট থেকে যায়। যে ঘটনাটা, সেই আফটার ইফেক্ট টা থেকে কিন্তু মানুষ আর বেরোতে পারে না। এছাড়া অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ও কিন্তু এই বয়সে দেখতে পারা যায়। একই কাজ বারবার করে করা, একই কাজটা করে বারবার চেকিং করা যে আমি কাজটা ঠিক মতন করেছি কিনা, আমার কাজটার মধ্যে ঠিক মতন পারফেকশনিজম টা আছে কিনা। সেই জায়গাগুলো কিন্তু বারবার মানুষের মধ্যে ফিরে আসে এবং এইগুলো থেকে যেটা হয় সাংসারিক জীবনে, তার সামাজিক জগতে, তার পারিবারিক জগতে চূড়ান্ত মাত্রায় কিন্তু অশান্তির সৃষ্টি হয় এবং এই জিনিসগুলো যদি অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকে, তাহলে আমরা জানি যে এইখান থেকে যেকোনো ধরনের সাইকোটিক বা আরো বড় আকারের মনোবিকার কিন্তু দেখা দিতে পারে। যেক্ষেত্রে হয়তো তখন নিরাময় জায়গা যদিও থাকে, কিন্তু নিরাময় করাটা কিন্তু বয়সের কারণে তখন কিছুটা কঠিনও হয়ে পড়ে। তাই অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু আমি বলতে পারি যে সবথেকে একটু মানে কি বলবো, যেকোনো অসুখের মূল হিসেবেই কিন্তু ওল্ড এজে এই অ্যাংজাইটি ডিসঅর্ডারটাকে দেখতে পাওয়া যায়। অ্যাংজাইটি আমাদের মধ্যে কম বেশি সকলেরই থাকে এবং অ্যাংজাইটি হওয়া কিছুটা প্রয়োজনও রয়েছে। কারণ অ্যাংজাইটি কিন্তু আমাদের কোথাও একটা তাগিদ যোগায়, যে তাগিদটা কিন্তু জীবনের দিকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু যদি মানুষ সব বিষয়ে অ্যাংজাইটি করতে শুরু করে থাকে এবং যেখানে তার এই তাগিদটার ক্ষেত্রে অ্যাংজাইটিটা অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু সেই অ্যাংজাইটি অবশ্যই জীবনের গতিশীলতার পথে কিন্তু শ্লথতা নিয়ে আসবে। অ্যাংজাইটির সঙ্গেই যে জিনিসটা আমাদের মানে ওল্ড এজের ক্ষেত্রে ভীষণ রকমভাবে দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে, পরবর্তীকালে যেটা আসে তার নাম হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন অত্যন্ত মারাত্মক আকারে কিন্তু এই বয়সে দেখতে পায়। যদি মানুষের মধ্যে ফিলিং অফ হোপলেসনেস, ফিলিং অফ হেল্পলেসনেস, ফিলিং অফ ওয়ার্থলেসনেস এইগুলো মারাত্মক রকম থাকে। আমি আগের মতন আর নেই, তাহলে আমি আর কোনো কাজ করতে পারবো না। আমাকে দিয়ে আর কোনো রকম কাজ হবে না। আমি একেবারেই সেই কারণে আশাহত হয়ে পড়ছি, কারণ আমার মধ্যে আর প্রোডাক্টিভিটির কোনো জায়গা নেই এবং আমি সম্পূর্ণরূপে একটা বেকার এবং আমি সম্পূর্ণরূপে একটা অযোগ্য বা অকর্মণ্য ব্যক্তি। এই চিন্তাধারা যদি তার মধ্যে একবার বাসা বাঁধতে শুরু করে, এবং সেই বাসা কিন্তু তখন আস্তে আস্তে সেটা মনের গভীরে একটা ক্ষত সৃষ্টি করে, যে ক্ষত থেকে কিন্তু মানুষকে বার করে আনা প্রচন্ড কঠিন হয়ে যায়। এছাড়া কিছু বাস্তবিক ঘটনা তো থাকেই, যেমন ধরা যাক যদি কোনো মানে কারো স্পাউসের মৃত্যু বা কোনো ক্লোজ ওয়ানের বা কোনো ক্লোজ রিলেটিভ বা কারোর একজনের মৃত্যু, বা শারীরিক দিক থেকে হয়তো একটা শরীরের কোনো রকম অসুস্থতা, যেমন যদি স্ট্রোক বলতে পারি বা অন্য যে কোনো ধরনের ব্রেন ইনজুরিজ বা ইলনেস যদি মানুষের জীবনে আসে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে মানুষ কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরও সুস্থতাটাকে কিন্তু সে আর সম্পূর্ণ সুস্থতা হিসেবে মেনে নিতে পারে না। তার কন্টিনিউয়াসলি মনে হতে থাকে যে আমি বোধহয় আর সুস্থ পুরোপুরি হব না। যে সমস্যাগুলো আমার হচ্ছে সেই সমস্যাগুলো আমার আমার থেকেই যাবে, আমার রয়েই যাবে। আমি এগুলো থেকে আর কোনোভাবেই বেরোতে পারবো না। সুতরাং আমার জীবনে রোগ রয়েই গেল, আমাকে এই নিয়েই বাঁচতে হবে এবং আমি বোঝা হয়ে বেঁচে যাব। দেখুন, জীবন আপনার থাকবে। জীবন থাকলে আমি আগেও বলেছি যে তাতে ওঠাপড়া থাকবে, তাতে ওঠানামা থাকবে, তাতে কিন্তু রোগের আনাগোনাও থাকবে। কাজেই আমরা যদি এইভাবে মেনে নিই যে আমি যেমন আছি আমি খুব ভালো আছি, আমি এইখান থেকে যতটা পারবো আমি সুস্থ হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি তো আগে আরো ভালো ছিলাম। এখন আমার শরীরে একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে, সেটাকে আমি যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তার জন্য তো চিকিৎসা হচ্ছে। কাজে আমি একদম সুস্থ হব না বা সুস্থ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। এটা কখনোই না। সুস্থ হয়তো আমি হব। পুরোপুরি যদি নাও হতে পারি, আমি যতটা আছি ততটা দিয়ে ভালো, ততটা দিয়ে আমি যা করা যায় ততটা করব। এইজন্যই কিন্তু প্রত্যেক মানুষের দরকার কিছুটা সময় বাইরে যাওয়া, কিছুটা সময় বাইরে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো। সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই এই যে ধরনের ফিলিং গুলো হয় বা এই যে ধরনের মানসিক তাড়নাগুলো হয়, সেইখান থেকে কিন্তু মানুষকে নিষ্কৃতি দেয় বা মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। এছাড়া ওল্ড এজে আরেকটা যে জায়গা আসে, অনেক সময় যেটা হয়ে থাকে মানুষকে কিন্তু আ অন্য লোকের ওপর বা অন্য লোকের যত্নের ওপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়তে পারে। হয়তো শারীরিক অক্ষমতার কোনো যদি কারণ আসে বা শারীরিকভাবে যদি কোনো রকম অসুস্থতা দেখা যায়, তখন হয়তো দেখা যায় যে তার জন্য একটা কেয়ার গিভার বা একজন কেউ পরিচর্যাকারী তার জন্য নিয়োগ করতে হয়েছে। বহু মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই যে পরিচর্যাকারীর নিয়োগ, এটা কিন্তু তাদের মনের মধ্যে একটা বিশাল বড় ক্ষত সৃষ্টি করে। তারা ক্রমশ নিজেকে অকর্মণ্য ভাবতে শুরু করে থাকে এবং তারা মনে করে থাকে যে আমি কারোর ওপর নির্ভরশীল হয়ে যাওয়া মানে
আমার নিজের সমস্ত শক্তি, আমার নিজের জীবনের সমস্ত গতিশীলতা হারিয়ে গেছে। প্রতিটা জায়গাতেই আমার জীবনে শ্লথতা এসে গেছে এবং আমি আর এগোতে পারবো না। আমার পক্ষে এই জায়গা থেকে মুক্তি কোনোভাবেই আর সম্ভব নয়। কোনোভাবে যদি আমার কাছে মৃত্যু আসে তাহলে সেটাই হচ্ছে অত্যন্ত শ্রেয়। এই জায়গাটাও কিন্তু অতিরিক্ত পরিমাণে আমাদেরকে মানে বিশেষ করে বার্ধক্য মানুষকে ডিপ্রেশন, অ্যাংজাইটি এই জায়গায় এগিয়ে নিয়ে যায় এবং এর থেকে যেটা হয়ে থাকে যতটা হেলথ প্রবলেম আছে, স্ট্রেসের কারণে হেলথ প্রবলেম কিন্তু আরো বাড়তে শুরু করে। তার মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজের কথাও আমরা বলতে পারি, যেগুলো কিন্তু এই সময় দেখতে পাওয়া যায়। এছাড়া তো ইমোশনাল টার্মোইল থাকেই। এর সঙ্গে আরেকটি অসুখের কথা যেটা না বললে নয়, যেটা ওল্ড এজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষতের সৃষ্টি করে, সেটা হচ্ছে ডিমেনশিয়া। আমরা সবাই জানি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদিও এই বক্তব্য যেটি আমি বলবো তার কিন্তু ব্যতিক্রম এখন যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়। আমি আবারও বলেছি যে ওল্ড এজ কিন্তু, আগেও বলেছি যে ওল্ড এজ কিন্তু আহ, একটা মানে কি বলবো, একটা এজ ফর উইজডম, মানে মানুষ কিন্তু এই সময় নিজেকে রিগেন করে, মানে নিজের যে চালিকা শক্তি রয়েছে সেটাকে কিন্তু নতুনভাবে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবন করতে পারে। মানুষের কিন্তু সেই ক্ষমতা রয়েছে, তার প্রমাণ কিন্তু আজকালকার দিনে পাওয়া যাচ্ছে। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে মানুষ যদি নিজের ক্ষমতাটাকে ব্যবহার না করে, নিজের ক্ষমতাটাকে আহ আহ, উপযুক্ত মাত্রায় তার পরিচর্যা না করে, তাহলে কিন্তু মানুষের মধ্যে বিস্মৃতি আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করে এবং এই বিস্মৃতি দানা বাঁধতে প্রথমে যেটা শুরু করে, পরবর্তীকালে অনেক সময় দেখতে পাওয়া যায় সেইখান থেকে কিন্তু মানুষের সেটা ডিমেনশিয়াতে চলে যাচ্ছে। তবে এখানে অবশ্যই মনে রাখা দরকার যে ডিমেনশিয়া এবং নর্মাল যে ফরগেটিং, যেটা নর্মালি আমাদের হয়ে থাকে, সাধারণভাবে যেটা হয়ে থাকে, এই দুয়ের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য থাকে। সাধারণভাবে যে ভুলে যাওয়া বা সাধারণভাবে কোনো একটা ঘটনা ভুলে যাওয়া, আমরা ভুলে যাই, কিন্তু সেটা পরবর্তীকালে আমরা আবার মনে করতে পারি বা কেউ সূত্র ধরিয়ে দিলে মনে করতে পারি। ডিমেনশিয়ার ক্ষেত্রে কিন্তু সেই ধরনের জিনিস হওয়া উচিত নয়। এটা কিন্তু আমাদের মানে বৌদ্ধিক ক্ষমতা বা আমাদের জ্ঞানমূলক ক্ষমতার ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করে, যে ক্ষত কিন্তু কোনোভাবেই আর বলা যেতে পারে যে বোঝানো সম্ভব হয় না। মানুষের সবার ক্ষেত্রে আগে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেটা হচ্ছে তার দৈনন্দিন যে কাজকর্ম থাকে, আস্তে আস্তে সেগুলোর মধ্যে সে ভুলতে শুরু করে। সব থেকে বড় কথা তার স্মৃতি, তার শিখন ক্ষমতা, তার ডিসিশন মেকিং, তার আহ, সমস্যা সমাধান ক্ষমতা, প্রতিটি জায়গায় কিন্তু তার সমস্যা আসে এবং সে কিন্তু আর মনে করতে পারে না। প্রত্যেকটা কাজের মধ্যে তার ফাঁক থেকে যায়। সব থেকে বড় কথা, পরবর্তীকালে তার যে সমস্যাটা অতিরিক্ত মাত্রায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তার ওরিয়েন্টেশনে প্রবলেম হয়। অর্থাৎ তার দিক দিক মানে ডান দিক বাঁ দিক কোনটা, রাইট লেফট, এইগুলোর মধ্যে তার সমস্যা হয়। তার সময় নির্ধারণ করার ক্ষেত্রে তার সমস্যা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দিন রাতের পার্থক্যও কিন্তু সে করতে পারছে না, ফলে সমস্যা অনেক গভীরে চলে যায়। এবং সবথেকে বড় কথা, ডিমেনশিয়া কিন্তু একটি মানে পার্মানেন্ট ক্ষত বা একটা দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করে দেয়, যে ক্ষত থেকে কিন্তু সবসময় নিরাময় করাও সম্ভব নয়। এবং অতিরিক্ত মাত্রায় ডিমেনশিয়ার প্রকোপ হলে মানুষ কিন্তু সেক্ষেত্রে নিজের পরিচয়, নিজের আত্মপরিচয়, সবকে যেমন নিজের আত্মীয় পরিজন, এদের কথাও কিন্তু আস্তে আস্তে ভুলতে শুরু করে। প্রথম দিকে যদিও বা দেখতে পাওয়া যায় যে তার পাস্ট মেমোরিটা ঠিক আছে, রিসেন্টগুলো ভুলতে শুরু করছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে দেখতে পাওয়া যায় সম্পূর্ণরূপে তার মানে স্মৃতির ক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘমেয়াদী সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও ডিমেনশিয়ার চিকিৎসা হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু ডিমেনশিয়া থেকে মানুষকে সুস্থ করে বার করে আনা কিন্তু খুব একটা সম্ভব হয় না। তাই যদিও এটার জন্য এখন মেডিকেশন রয়েছে যেটা দিয়ে ট্রিটমেন্ট এখন হয়, যাতে কিছুটা অন্তত উন্নত করা সম্ভব হয়ে থাকে, কিন্তু সম্পূর্ণ সুস্থের জায়গা কিন্তু ডিমেনশিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া খুবই কঠিন বলা যেতে পারে। এর সঙ্গে রয়েছে যে জায়গাটা আমাদের ওল্ড এজের ক্ষেত্রে আমরা বলি ইনসমনিয়া, অর্থাৎ ঘুমের ব্যাঘাত বা ঘুমের অসুবিধা। এটা খুব দেখতে পাওয়া যায় অতিরিক্ত মাত্রায় স্ট্রেস হলে, কিন্তু তখন অনেক সময় এই ইনসমনিয়ার প্রবলেম দেখতে পাওয়া যায়। ইনসমনিয়ার প্রবলেম হলে কিন্তু অনেক সময় মেমোরি ইম্পেয়ারমেন্ট বা বলা যেতে পারে আমাদের ইম্পেয়ার ডে টাইম পারফরমেন্স থেকেও কিন্তু এই ইনসমনিয়া দেখতে পাওয়া যায়। মানুষ অনেক সময় যেটা করে এর ফলে কিন্তু মেডিকেশন নেয়, সিডেটিভস নিতে শুরু করে থাকে এবং সিডেটিভস নিতে শুরু করার ফলে তার কিন্তু এই সিডেটিভসের প্রতি একটা নির্ভরশীলতা চলে আসে। এটা কিন্তু অত্যন্ত খারাপ। এই নির্ভরশীলতা কিন্তু ক্রমশ বাড়তে থাকে, যে পরিমাণ সিডেটিভসটা সে নেয় পরবর্তীকালে সে কিন্তু তার নির্ভরশীলতার জন্য আরো বেশি পরিমাণ সিডেটিভ নিতে শুরু করে, ফলে সিডেটিভ ছাড়া কিন্তু তার ঘুম আসে না এবং সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী ইনসমনিয়া দেখতে পাওয়া যায়। এছাড়া দেখতে পাওয়া যায় দীর্ঘদিন ধরে যদি কাউকে লং টার্ম কেয়ারে থাকতে হয়, মানে কোনো মানুষের যত্নের ওপর যদি তাকে দীর্ঘদিন থাকতে হয়, সেক্ষেত্রেও তারা অনেক সময় কিন্তু জীবনের প্রতি বাঁচার ইচ্ছে বা জীবনকে ভালোবাসার ইচ্ছেটা তার মধ্যে থেকে হারিয়ে যায়। আর একটা যে জিনিস আমাদের এই বার্ধক্য বয়সে ভীষণ বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা বলি সাবস্টেন্স ইউজ। অনেক মানুষকেই আপনারা দেখতে পাবেন যে তার মধ্যে সিগারেট, দোক্তা বা কোনো একটা কিছু সে নেশার
জিনিস ভীষণ পরিমাণে সেবন করে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে ড্রিঙ্কিং এর অভ্যেসও বা মদ্যপানের অভ্যেসও বার্ধক্যজনিত মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এগুলো কিন্তু অত্যন্ত খারাপ। এই অ্যাংজাইটি, ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া এগুলো থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় আমাদের যেকোনো মাদকদ্রব্য সেবন করলে সেক্ষেত্রে তো শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে, সে তো আমাদের সবাই এর জানা। এছাড়া আরেকটি সমস্যা যেটা ডিপ্রেশনের সঙ্গে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে অনেক সময় কিন্তু এই বার্ধক্যজনিত মানুষের ক্ষেত্রে সুইসাইডের প্রবণতা বা সুইসাইডাল টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। অনেক সময় তাদের মধ্যে সুইসাইডাল চিন্তাও আসে। আ যেটা হয়ে থাকে এই যে দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে থাকতে, থাকতে মানুষের মধ্যে কিন্তু বাঁচার ইচ্ছেটা আস্তে, আস্তে চলে যেতে শুরু করে। তার কাছে কিন্তু পৃথিবীটার মধ্যে আর কোনো রং থাকে না। পৃথিবীটা তার কাছে হয়ে যায় সাদা-কালো মানে ধূসর। সে মনে করে থাকে যে একমাত্র মৃত্যু হচ্ছে আমার সেই জায়গা যেখানে গিয়ে কিন্তু আমি জীবনের শান্তিটা খুঁজে পাবো। কারণ পৃথিবী আমাকে শান্তি দিচ্ছে না। তাই সে মৃত্যুকেই মাঝে, মাঝে বেছে নেয়। তো এই যে কটা আমি বললাম এগুলো কয়েকটা সমস্যা, আমাদের ওল্ড এজ এর ক্ষেত্রে সমস্যা আরো রয়েছে। কিন্তু এই সমস্যাগুলো মানুষের জীবনে গভীরভাবে বাসা বাঁধে। তাই আমাদের উচিত ১ম থেকেই সচেতন হওয়া এবং জীবনের পরিবর্তনগুলোকে খুব সুন্দরভাবে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করা। তার জন্য নিজের জীবনের ছোটবেলা থেকে প্রস্তুতি রাখাটাই কিন্তু দরকার। তাহলে কিন্তু জীবনে যেকোনো ধরনের পরিবর্তন আমরা কিন্তু মেনে নিতে পারব।